প্রবাসী আয়ে নতুন রেকর্ড। মার্চে রেমিটেন্স এসেছে $300 কোটি। সঠিক পথেই আছে বাংলাদেশের অর্থনীতি, পর্যবেক্ষণ IMF এর। চতুর্থ ও পঞ্চম কিস্তির ঋণ পেতে আশাবাদী সরকার। ওরা বাংলাদেশে ইকোনমি বলেছে মোটামুটি এখন things are stable, things are moving to the right direction. আমাদের যা যা করার আমরা করতে চেষ্টা করছি, আমরা আলাপ করব and hope will agree. শুল্ক আরোপে মার্কিন বাজার হারানোর শঙ্কা কম বাংলাদেশের। রপ্তানি আয় ধরে রাখতে নীতি কৌশল সাজানোর পরামর্শ। চায়নার রপ্তানিটা কমলে একটা গ্যাপ তৈরি হবে, সেই জায়গাটাতে একটা সম্ভাবনা আমাদের তৈরি হবে। ভারত বা পাকিস্তান যদি ধরি, তারা কিন্তু আবার 10%-এর মতো আমাদের থেকে কম শুল্ক দিয়ে ঢুকবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ওমর ইনান এবং আমি আফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দীর্ঘ ছুটির পর পুরনো রূপে ফিরছে ঢাকা, খুলেছে অফিস, আদালত, ব্যাংক। শেয়ার বাজারে শুরু লেনদেন। রাজধানীর আশেপাশের পোশাক কারখানায় কর্মচাঞ্চল্য। বঙ্গোপসাগর ঘিরে বিপুল সম্ভাবনা কাজে লাগাতে বেইজিংয়ের সহযোগিতা চান প্রধান উপদেষ্টা। যুদ্ধ নয়, শান্তি সমাধান, চীনা গণমাধ্যমে সাক্ষাৎকার। আওয়ামীপন্থী প্রায় 100 আইনজীবীর আত্মসমর্পণ করে জামিন আবেদন। মোহাম্মদপুর ও যাত্রাবাড়িতে গণহত্যা মামলায় পুলিশের সাবেক 2 কর্মকর্তা ট্রাইব্যুনালে। এবং রাখাইন আরাকান আর্মির নিয়ন্ত্রণে থাকায় শুধু জান্তার সঙ্গে আলোচনায় প্রত্যাবাসনের সম্ভাবনা কম, মত বিশেষজ্ঞদের। আন্তর্জাতিক চাপ সৃষ্টি করে সমাধানের পরামর্শ। প্রবাসী আয়ে নতুন মাইল ফলক স্পর্শ করল বাংলাদেশ। ঈদ উল ফিতর ঘিরে দেশের ইতিহাসে রেকর্ড $300 কোটি রেমিটেন্স এসেছে মার্চে। সকালে সচিবালয়ে তথ্য জানান অর্থ উপদেষ্টা। বলেন, ট্রাম্প প্রশাসন চড়া শুল্ক আরোপ করলেও বাংলাদেশের রপ্তানিতে বড় কোনো প্রভাব পড়বে না। পরে IMF প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে জানান, দেশের অর্থনীতি সঠিক পথে আছে বলেই মনে করছে সংস্থাটি। তাদের কাছ থেকে চতুর্থ ও পঞ্চম কিস্তির ঋণ পেতে আশাবাদী সরকার। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর প্রবাসী আয়ে অব্যাহত আছে সুবাতাস। এরই ধারাবাহিকতায় রোজা ও ঈদকে ঘিরে দেশের ইতিহাসে সর্বোচ্চ $300 কোটি এসেছে মার্চে। এতে রিজার্ভও বেড়েছে। রোববার সচিবালয়ে এমন তথ্য জানালেন অর্থ উপদেষ্টা। ভালো কতগুলি নিউজ, আমাদের রেমিটেন্স আসছে অনেক বেশি, এবার 3 বিলিয়নের মতো। তারপরে আপনার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভটা একটু বেড়েছে। রপ্তানি পণ্যের উপর সম্প্রতি চড়া শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন, যা চলতি সপ্তাহ থেকে কার্যকর হওয়ার কথা। এতে বাংলাদেশের রপ্তানি ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা থাকলেও বড় কোনো প্রভাব পড়বে না বলে আশা করছেন অর্থ উপদেষ্টা। খুব বেশি পড়বে না, যে একেবারে যে পড়বে না তা না, আমরা ওটা দেখবো কিভাবে পুষিয়ে নেওয়া যায়। বিরাট একটা হিসাবে না। আর আমাদের সুবিধা যে গার্মেন্ট ইন্ডাস্ট্রি চায়না থেকে রিলোকেট করবে। চায়না তো আর একটা জিনিস এসে করবেন, যে আমাদের যে গার্মেন্টটা আছে আমরা লোয়ার এন্ডে কিন্তু, মানে যেটা টার্গেট বা ওয়াল মার্কেটে বিক্রি হয়, যেটা খুব বেশি দাম না। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে সফররত IMF প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন অর্থ উপদেষ্টা। পরে সাংবাদিকদের জানান, সরকার আশাবাদী আলোচনা শেষে মিলবে ঋণের কিস্তি। আমরা করেছি যে একসাথে হলে ভালো হয়, কারণ প্রায়র অ্যাকশনগুলো যদি আমরা নিই, তা আমাদের এটা নট দ্যাট যে IMF বলছে দেখে করছি, এটা আমাদের ব্যাংক রেজলিউশন, ডিফল্ট লোনগুলো ইস্যু করতে হবে, আমরা ম্যাক্রো স্টেবিলিটি আবার আনতে হবে, এটা তো আমাদের জন্য। অতএব ওরা টাকা দেখ আর না দেখ, এটা তো আমাদের এমনি করতে হবে। রাজস্ব আয় বাড়ানো প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, কর GDP অনুপাত বাড়ানোর জন্য সরকার কাজ করছে। এখন এটা বাংলাদেশ। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী প্রসূন আশিস। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছে তার কাছে। দেখুন, এর আগে আমি জানিয়েছিলাম যে $470 কোটি যে ঋণ কর্মসূচি বাংলাদেশের সঙ্গে IMF-এর শুরু হয়েছে, সেটি শুরু হয়েছে কিন্তু 2023 সালের 30 জানুয়ারি। তো আমি এর আগে এটিও জানিয়েছিলাম যে IMF-এর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ সফর করছে। গতকালই তারা এই প্রতিনিধি দলটি বাংলাদেশে এসেছে। তো 2 সপ্তাহব্যাপী তাদের এই সফরটি শুরু করলেন আনুষ্ঠানিকভাবে আজকে সকালে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সাথে বৈঠকের মধ্য দিয়ে। এটি শেষ হবে 17
এপ্রিল, সেদিনও ঠিক মাঝখানে অনেক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হবে, যার মধ্যে রাজস্ব বিভাগের সাথে বৈঠক হবে, বাংলাদেশ ব্যাংকের সাথে হবে, জ্বালানি বিভাগ, খনিজ সম্পদ বিভাগ এবং বিদ্যুৎ বিভাগের সাথে বৈঠক হবে। এরপরে আবার 17 এপ্রিল অর্থ উপদেষ্টাদের সাথে বৈঠকের মধ্য দিয়ে শেষ হবে তাদের সফর। আমি যেটি বলতে চাচ্ছিলাম যে 470 কোটি এই যে মার্কিন ডলার ঋণ দেওয়ার যে একটি চুক্তি হয়েছে বাংলাদেশকে, তার মধ্যে কিন্তু 3 কিস্তিতে 231 কোটি মার্কিন ডলারের ঋণ কিন্তু ছাড় করেছে, যার চতুর্থ এবং পঞ্চম কিস্তি নিয়ে এখন আলোচনা চলছে, যে বিষয় নিয়ে পর্যালোচনা বৈঠক আজকে হলো। তো এই যে তথ্যগুলো দিলাম, আমি একটু যদি জানিয়ে রাখি যে বিস্তারিত এই সফরের মধ্যে কি হবে না হবে এই বিষয়গুলো আমরা একটু জানবো। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সানবীর রূপল। মূলত সানবীর রূপল দীর্ঘদিন ধরেই সময় টেলিভিশনের অর্থনীতির বিট করছেন এবং আইএমএফের যে এই যে ঋণের যে কিস্তি বা এদের সাথে যে ডিসকাশনটি হয়, যে শর্ত দেওয়া হয়, এগুলো সম্পর্কে সানবীর রূপল অনেকটাই বেশি পরিচিত এবং জানে। আমি একটু জানতে চাইব যে সানবীর রূপল একটু যদি বলেন যে আইএমএফের এই শর্তগুলো অনুযায়ী মূলত আমাদের চতুর্থ কিস্তিটা এবং পঞ্চম কিস্তির অর্থ চারটি পেতে কতটা আমাদের হোঁচট খেতে হবে কিনা বা স্মুথলি পাবো কিনা, যেটি অর্থমন্ত্রী জানিয়েছেন, অর্থ উপদেষ্টা জানিয়েছেন যে এটি পেতে বেশি বেগ পেতে হবে না। আর এই 2 সপ্তাহের আইএমএফের প্রতিনিধি দলের বৈঠকটির বা তাদের যে সফরের মূলত মূল কাজগুলো কি? দাদা, এটি কিন্তু আইএমএফের প্রথম সফর নয়। মানে প্রত্যেকটি কিস্তি ছাড় দেওয়ার আগে তারা কিন্তু একটা সফর করেন এবং তারা একটা পর্যালোচনা করেন এবং সেই তাদের যে শর্তগুলো আছে সেই শর্তগুলো তারা পর্যবেক্ষণ করেন যে তাদের সেই মানদণ্ড অনুযায়ী ঠিক আছে কিনা। তো 2022 সালের অক্টোবরে যে ওয়াশিংটনে যে বৈঠকটি হয়েছিল এবং সেই বৈঠকে আমিও কভার করতে গিয়েছিলাম, তার পরবর্তীতে 2023 সালে কিন্তু এই তৎকালীন সরকারের আবেদনের প্রেক্ষিতে আইএমএফের এই 4.7 বিলিয়ন ডলার ঋণ তারা ছাড় করার ব্যাপারে আশাবাদী হয় এবং এটি 7 কিস্তিতে মূলত ছাড় করা হবে। এর মধ্যে আপনি বলেছেন যে 3 কিস্তি ছাড় করা হয়েছে। 4 নম্বর কিস্তি ছাড় করার ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা বেগ পেতে হয়েছে এবং কিছুটা ডিলে হয়েছে এবং এই কারণে এই সরকারের সাথে যে আলোচনা, সেই আলোচনার প্রেক্ষিতে তারা বলছেন যে এখন বাংলাদেশ কোন অবস্থায় আছে সেই অবস্থাটি পর্যবেক্ষণ করতে আসছেন এবং সকালে যে বাংলাদেশ ঠিক পথেই হাঁটছে এরকম একটি ইঙ্গিত অর্থ উপদেষ্টা দিয়েছেন এবং আমরাও দেখেছি যে বাংলাদেশের যে রিজার্ভ, সেই রিজার্ভ কিছুটা বেড়েছে। তবে সামনে বাজেট আছে, সেই বাজেটে কী ধরনের বাজেট সহায়তা দেওয়া হবে এবং কী ধরনের বাজেটে তাদের শর্ত পূরণ করা হবে সেটি নিয়েও আলাপ আলোচনা হবে নিশ্চয়ই এবং এনবিআর তাদেরকে ভ্যাট কমানো বাড়ানো এবং রাজস্ব খাতে আরও যাতে আর মুদ্রা আহরণ করা যায় সে বিষয়ে তাদের দিক নির্দেশনা থাকবে। এবং একটি কথা জানিয়ে রাখি, সেটি হচ্ছে ভর্তুকি কমাতে বারবার বলা হচ্ছে, তবে এর মধ্যে অর্থ উপদেষ্টা তিনি কিন্তু বলেছেন যে অন্য খাতে ভর্তুকি কমাতে হলেও খাদ্য খাতে এবং কৃষি খাতে সরকার ভর্তুকি এই মুহূর্তে কমাতে চাচ্ছে না এবং অপচয় কমাতে চাচ্ছে বিদ্যুৎ খাতে। ওকে রূপল, যেটি বলছিলেন যে বিস্তারিত রূপল জানাচ্ছিলেন যে কিভাবে এই কিস্তিটি মূলত তারা ছাড় করবেন বা কিভাবে করবেন। তো আমি শেষ করতে চাই এটি দিয়ে যে আগামী জুনে আইএমএফের যে বোর্ড মিটিং রয়েছে সেই বোর্ড মিটিংয়ে মূলত সিদ্ধান্ত হবে, এর আগেই তাদের এই পর্যবেক্ষণের উপরে শেষ হবে। মূলত এই ছিল সবশেষ তথ্য আইএমএফের প্রতিনিধি দলের সঙ্গে এখানে যে বৈঠকটি হয়েছে সে বৈঠকের সবশেষ তথ্য। প্রশ্নাশিস জানাচ্ছিলেন সচিবালয় থেকে। মার্কিন নতুন শুল্ক নীতিতে বাংলাদেশের চেয়ে ভিয়েতনামের ঘাড়ে চাপ বেশি পড়ায় বাজার হারানো নিয়ে খুব একটা দুশ্চিন্তা নেই পোশাক খাতের উদ্যোক্তাদের। আবার ভারত সুবিধাজনক অবস্থানে থাকলেও দেশটিতে ক্রয়াদেশ তাৎক্ষণিক সরে যাওয়ার শঙ্কাও ভোগাচ্ছে না তাদের, কারণ দেশটির বর্তমান উৎপাদন সক্ষমতা বাংলাদেশের তুলনায় বেশ কম। তবে সার্বিকভাবে অন্য দেশের মতো বাংলাদেশেরও রপ্তানি আয়ে ধাক্কা লাগবে, সেই হিসাব কষেই আগামীর নীতিকৌশল সাজানোর তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। MS আরিফিনের রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের তৈরি পোশাক বাজারে শীর্ষ 5 রপ্তানিকারক দেশের মধ্যে বর্তমানে চীনের 20.44%, ভিয়েতনামের 19.38, বাংলাদেশের 11.07, ভারতের 7.05 ও ইন্দোনেশিয়ার দখলে রয়েছে 5.76%। তবে বর্তমানে ভিয়েতনাম ও চীনের তুলনায় 2 থেকে 3 গুণের বেশি প্রবৃদ্ধি নিয়ে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ। আর প্রবৃদ্ধির হিসাবে ভারত বাংলাদেশের ঘাড়ে নিঃশ্বাস ফেললেও রপ্তানিতে রয়েছে বেশ পিছিয়ে। এর মধ্যে আবার ট্রাম্পের আগের মেয়াদ থেকেই মার্কিন বাজারে আধিপত্য হারাচ্ছে চীন। উদ্যোক্তারা বলছেন ট্রাম্পের নতুন শুল্ক নীতিতে বাংলাদেশ থেকে পিছিয়ে পড়বে ভিয়েতনাম। আর চীনা পণ্যে শুল্ক কম হলেও পোশাকের ভিন্নতার কারণে বাজার হারানোর খুব একটা শঙ্কা নেই বাংলাদেশের। শুল্কের হিসেবে ভারত ইন্দোনেশিয়া ভালো অবস্থানে থাকলেও পিছিয়ে রয়েছে উৎপাদন সক্ষমতায়। চায়নার উপর এইটা ছাড়াও অন্য বাণিজ্য যুদ্ধও কিন্তু থাকবে, ফলে চায়নার রপ্তানিটা অবশ্যই কমবে। কমলে একটা গ্যাপ তৈরি হবে, সেই জায়গাটাতে একটা সম্ভাবনা আমাদের
তৈরি হবে। আমরা যে ধরনের পোশাক তৈরি করি, ভারতও অনেকটা ওই ধরনের পোশাকই তৈরি করে। যুক্তরাষ্ট্রে যে পণ্য রপ্তানি করছে তার বাইরে তাদের খুব বেশি ক্যাপাসিটি নেই। সো নতুন করে খুব বেশি অর্ডার তারা কালকেই নিতে পারবে, এটা আমি মনে করছি না। তবে চড়া শুল্কের কারণে যুক্তরাষ্ট্রের বাজারে হোঁচট খেতে পারে বাংলাদেশের মোট রপ্তানি আয়, এমন আশঙ্কা সামনে রেখেই নীতি কৌশল সাজানোর পরামর্শ অর্থনীতিবিদদের। তুলনামূলকভাবে প্রতিযোগিতার পরিবেশের দিক থেকে যদি আমরা চিন্তা করি যে কার কাছ থেকে নিলে কত শুল্ক পড়বে, তাহলে বাংলাদেশেরটা হয়তো কিছুটা কম পড়বে। কিন্তু আবার একই সাথে আমরা যদি আবার ভারত বা পাকিস্তান যদি ধরি, তারা কিন্তু আবার 10%-এর মতো আমাদের থেকে কম শুল্ক দিয়ে ঢুকবে। কারোর কাছ থেকে বেশি আমরা প্রতিযোগিতার সম্মুখীন হব, কারোর কাছ থেকে হয়তো তুলনামূলকভাবে কম। একক পণ্য নির্ভরতা থেকে সরে আসতে না পারলে আগামীতে এমন ধাক্কা সামলানো আরো কঠিন হবে বলেও মনে করেন এই অর্থনীতিবিদ। কিন্তু এটার ফলে এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। যুদ্ধ নয়, শান্তি একমাত্র সমাধান। চীন সফরকালে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিজিটিএনকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বঙ্গোপসাগরের অপার সম্ভাবনা কাজে লাগাতে চীনের সহযোগিতা চেয়েছেন তিনি। বলেন এতে দুই পক্ষেই লাভবান হবে। সাক্ষাৎকারে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের প্রতি গুরুত্ব আরোপ করে প্রধান উপদেষ্টা জানান, এই উদ্যোগে গোটা দক্ষিণ এশিয়ার অর্থনীতি উপকৃত হবে। We have the big ocean, as I said, Bay of Bengal, just next to us, huge. We are not very organized in catching fish from the ocean. China will bring that technology, China will bring that experience for us, and we'll work together to make sure we all benefit from it. We need connectivity. Road connection was one of the most efficient way to carry all these products to these areas. So Belt and Road comes in a very important way, and you benefit the people on both sides of the road. War no more. That's it. We have to do everything to make sure there's no word called war anymore. Peace is the solution. War is not a solution. One war leads to another war. So why don't we build peace so that there's no need for war? রাখাইনের নিয়ন্ত্রণ এখন আরাকান আর্মির হাতে, তাই মিয়ানমারের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার চেয়ে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করে রোহিঙ্গা সমস্যা সমাধানের পরামর্শ বিশেষজ্ঞদের। তারা মনে করেন চাপ থেকে বাঁচার কৌশল ও নিজেদের ভাবমূর্তি রক্ষায় 1,80,000 রোহিঙ্গাকে চূড়ান্ত যাচাইয়ের বিষয়টি আলোচনায় এনেছে জান্তা সরকার। জুম্মান সাদিক জ্যাভলিনের রিপোর্টে বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ সভা থেকে সম্প্রতি চীন সফর ও থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলন। সুযোগ পেলেই আন্তর্জাতিক অঙ্গনে রোহিঙ্গা সংকট সমাধানে সোচ্চার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফলাফলস্বরূপ শুক্রবার অফিসিয়াল ফেসবুক পোস্টে জানান এক ইতিবাচক সংবাদ। 2018 থেকে 2020 সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের দেয়া 8 লাখের তালিকা থেকে 1,80,000 রোহিঙ্গাকে চূড়ান্ত যাচাই করার কথা জানিয়েছে মিয়ানমার, দিয়েছে প্রত্যাবাসনের আশ্বাস। তবে প্রত্যাবাসন ও আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বিষয়টিকে দেখছেন ভিন্নভাবে। রাখাইন অঞ্চল আরাকান আর্মির নিয়ন্ত্রণে থাকায় কেবল জান্তা সরকারের সঙ্গে আলোচনা করে প্রত্যাবাসনের সম্ভাবনা দেখছেন না তারা। আরাকান অঞ্চলে কিন্তু এখন মিয়ানমারের যে সামরিক জান্তা তাদের একেবারে নিয়ন্ত্রণে নেই, সেখানে আছে আপনার আরাকান আর্মির। এখন আপনি এইটা পুরোটাই আসলে আমার কাছে মনে হয় যে মিয়ানমারের একটা হয়তো ইতিবাচক তারা ভাবমূর্তি বা একটা আলোচনা করতে চেয়েছে, তারা প্রায়ই এগুলো করে। দ্বিপাক্ষিকভাবে যদি বাংলাদেশ এখানে সম্মত হয়ে এদেরকে পাঠানোর ব্যাপারে বলে, তখন কিন্তু ওইখানে তাদের নিরাপত্তা থাকবে কিনা সে ব্যাপারটা বাংলাদেশ সরকারকে নিশ্চিত হতে হবে। না হলে বাংলাদেশ সরকারের ঘাড়ি এটা এসে পড়বে যে আমরা যুদ্ধের মধ্যে বা নিরাপত্তাহীনতার মধ্যে থেকে ঠেলে দিচ্ছি। মিয়ানমারের এমন বক্তব্যকে কূটনৈতিক কৌশল হিসেবেও দেখছেন বিশেষজ্ঞরা। আন্তর্জাতিকভাবে এটার একটা দীর্ঘস্থায়ী সমাধানের একটা প্রক্রিয়া কিন্তু অলরেডি চলমান আছে। এটাকে কাউন্টার দেওয়ার একটা জায়গা কিন্তু মিয়ানমারের এটা হতে পারে যে আমরা তো অলরেডি আমরা সমাধানের দিকে চলে যাচ্ছি বাংলাদেশের সাথে আলাপ করে, তাহলে এত কিছু দরকার কেন? এগুলো রাজনৈতিক অর্থহীন কথাবার্তা, যার কোনো আসলে সুনির্দিষ্ট লক্ষ্য না। আমি মনে করি মিয়ানমারের উচিত এবং বাংলাদেশেরও সেই বিষয়ে আলাপ করা উচিত যে ঠিক কবে নাগাদ মিয়ানমার রোহিঙ্গাদের ফেরত নেওয়া শুরু করবে, কোন বছরে কত রোহিঙ্গা যাবে, কোন প্রক্রিয়া যাবে। সংকটের স্থায়ী সমাধানে আগামীতে যারাই ক্ষমতায় আসবে তাদেরকেও রোহিঙ্গা প্রত্যাবাসন প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান বিশেষজ্ঞদের। জুম্মান সাদিক জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। ঈদ উল ফিতরের 9 দিনের ছুটির পর পুরানো রূপে ফিরছে রাজধানী। খুলেছে অফিস, আদালত, ব্যাংক, বিমা। তৈরি পোশাক কারখানাগুলোতেও শুরু হয়েছে উৎপাদন। কর্মচাঞ্চল্যে জেগে উঠছে ঢাকা। সড়কে বেড়েছে যানবাহনের চাপ, কোথাও কোথাও তৈরি হয় যানজট।
চিরচেনা হাঁকডাক, যানবাহনের হর্ন আর কর্মব্যস্ত মানুষের ছুটে চলা। রোববার ঈদুল ফিতরের 9 দিনের ছুটি শেষে খুলেছে ব্যাংক, বিমা সহ সরকারি বেসরকারি কার্যালয়। ঈদ পরবর্তী পুনর্মিলনে সহকর্মীদের মধ্যে উষ্ণ আলিঙ্গন, চলে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময়। সরকারি ছুটির কারণে বেসরকারিরাও অনেকে বেশি দিন ছুটি দিয়েছে, এই কারণে সবার মধ্যে একটা আনন্দের ভাব এবং একটা খুশির ভাব। নিজেকে আরো অনেক রিফ্রেশ হয়ে গেছি, আরো বেশি এখন নতুন কাজ শুরু করতে পারছে। বিভিন্ন পোশাক কারখানাও কর্মমুখর। ছুটি শেষে কর্মস্থলে যোগ দেন কারখানার প্রাণ, শ্রমিক, কর্মকর্তা, কর্মচারীরা। একযোগে উৎপাদন শুরু হয়েছে সাভার, ইপিজেড সহ প্রায় 1800 কারখানায়। আমাদের এইবার ছুটি হয়েছে, আগে ভাগে ধাপে ধাপে ছুটি দিয়েছে, এই জন্য খুব ভালো হয়েছে। বাড়িতে ভালোভাবে ঈদ কাটছি, ভালো যাতে কোনো সমস্যা হয়নি। ছুটির পর প্রথম কর্মদিবসে সকাল থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ছিল যানবাহনের চাপ। কোথাও কোথাও তৈরি হয় যানজট। আগের থেকে কার্যক্রম বাড়িয়েছে ট্রাফিক পুলিশও। কর্মতৎপরতা বেড়েছে পরিবহন সংশ্লিষ্ট সবার। মোটামুটি কালকে থেকে দেখলাম যে ঢাকার বাইরে থেকে মানুষ আসা শুরু করছে। এক্সপিরিয়েন্স হচ্ছে খুবই খারাপ, অসহ্য লাগছে, মনে হচ্ছে যে কয়েকদিনের মতন থাকলে ভালো হতো। আগে রাস্তাঘাট ফাঁকা ছিল কয়েকদিন আগে, আজকে অনেক যানজট আছে। 200 টাকা 300 টাকা এরকম মিলে আজকে একটু ভালো পাইতেছি। গাড়ি একটু একটু করে বাড়তেছে, তা আমাদের লোকজন আসলে সেট করা আছে, আমাদের স্বেচ্ছাসেবকরা আছে, সবাই মিলে আমরা পরিস্থিতি সামাল দিচ্ছি আর কি। এদিকে আজও ছুটি শেষে বাস, ট্রেন আর লঞ্চে রাজধানীতে ফিরেছেন নগরবাসী। আগামী কয়েকদিনেই আবারও পুরানো রূপে ফিরবে ঢাকা, বলছেন সংশ্লিষ্টরা। আবারও রাজধানী ঢাকার সেই চিরচেনা রূপ। প্রতিটি মোড়ে মোড়ে যানজটে থমকে থাকা গাড়ির লাইন। তবে সবকিছু ছাপিয়ে কর্মচঞ্চল হয়ে উঠুক, গতিশীল হোক প্রিয় শহর ঢাকা, এমনটাই চাওয়া সাধারণ মানুষের। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। যত ষড়যন্ত্রই হোক, জুলাই গণহত্যার বিচার কেউ ঠেকাতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। জানান, গুমের মামলার তদন্ত করতে গিয়ে চিফ প্রসিকিউটর ও তদন্ত দলকে হত্যার উদ্দেশ্যে বোমা পুঁতে রাখা হয়েছিল। দ্রুত ট্রাইব্যুনালের সংখ্যা বাড়বে বলেও জানান তিনি। রোববার 4 মামলার শুনানি শেষে এসব কথা জানান চিফ প্রসিকিউটর। নানামুখী ষড়যন্ত্র আছে, তারা চেষ্টা করবে বিচারকে বন্ধ করার জন্য, বন্ধ করতে না পারলে বিতর্কিত করার জন্য, কাউকে এম্বারাস করার জন্য, নানান ধরনের ডিসইনফরমেশন ছড়ানোর জন্য। এই সম্পর্কে আমরা সচেতন আছি এবং তারা যে ষড়যন্ত্রগুলো করছে, ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা প্রসিকিউশন এই ব্যাপারে সম্যক অবহিত এবং তাদের অনেককে চিহ্নিত করা হয়েছে। যারা এগুলো করার চেষ্টা করবেন তারা ব্যর্থ হবেন, তাদেরকে আমরা মেসেজ দিতে চাই। কোনো রকমের স্ক্যান্ডাল ছড়িয়ে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করা যাবে না, কারণ প্রসিকিউশন এই ব্যাপারে 100% ফেয়ার আছে। আটলান্টিক মহাসাগর সেচতে পারবে তারা, এখানকার কোনো দুর্নীতির খবর তারা বের করতে পারবে না। এদিকে জুলাই গণহত্যার মামলায় ঢাকা মহানগর পুলিশের ওয়ারি জোনের সাবেক এসি তানজিল আহমেদ ও যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকালে দুজনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে আজ দিন ধার্য রয়েছে। এর আগে গত 30 জানুয়ারি যাত্রাবাড়ী থানার তৎকালীন ওসি আবুল হাসান এবং যাত্রাবাড়ী জোনের তৎকালীন এসি তানজিল আহমেদকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তখন প্রসিকিউশন 2 মাস সময়ের আবেদন করলে ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করে 6 এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন। জুলাই অভ্যুত্থানে যে সকল স্থানে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তার মধ্যে অন্যতম যাত্রাবাড়ী। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে আছেন সহকর্মী আফজাল হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্টের গণহত্যার 4টি মামলা ছিল। একটি মামলা হচ্ছে যাত্রাবাড়ির গণহত্যার মামলা, আরেকটি ফার্মগেটের, আরেকটি সাভারের এবং আরেকটি চাংখারপুলের মামলা। তো যাত্রাবাড়ির হত্যা মামলার আজকে তদন্ত রিপোর্ট দাখিল করার কথা ছিল। রাষ্ট্রপক্ষ থেকে সময় চেয়েছিলেন, 2 মাস সময় চেয়েছিলেন, আদালত সেটি মঞ্জুর করেছেন। ফার্মগেটের মামলাতেও আদালতে প্রসিকিউশনের তরফ থেকে সময় আবেদন করা হয়েছিল, এখানে 3 মাস সময় চাওয়া হয়েছিল, আদালত সেটিও মঞ্জুর করেছেন। একই সঙ্গে চাংখারপুলের যে গণহত্যার মামলা, সেই মামলার তদন্ত রিপোর্ট এরই মধ্যে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই মামলায় একজন আসামি নাসিমুল ইসলাম পুলিশ সদস্য, তাকে একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আবেদন করা হয়, আদালত সেটি মঞ্জুর করেন। এবং সাভারের যে এপিসি থেকে আসাবুল ইয়ামিন নামে একজন ছাত্রকে ছুঁড়ে ফেলার ঘটনায় একজন আসামি, তাকেও
কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করেছিল এবং ট্রাইব্যুনাল সেটি মঞ্জুর করেছেন। এই হচ্ছে 4টি মামলা। এরপরে চিফ প্রসিকিউটর কথা বলেছেন এবং তিনি বেশ কিছু কথা তুলে ধরেছেন এবং তিনি যেটি বলছেন যে ট্রাইব্যুনালের বিচারকে প্রশ্নবিদ্ধ করার জন্য, বিচার বানচাল করার জন্য ষড়যন্ত্র চলছে। যত ষড়যন্ত্র হোক এই বিচার কেউই বাধাগ্রস্ত করতে পারবে না বা বিচার কেউই বানচাল করতে পারবে না। একই সঙ্গে ট্রাইব্যুনালকে জড়িয়ে দুর্নীতির কোনো মাত্র প্রমাণ কেউ দিতে পারবে না, এমনটিও কিন্তু চিফ প্রসিকিউটর বলেছেন। একই সঙ্গে চিফ প্রসিকিউটর এটিও বলেছেন যে তারা যখন একটি মামলার, বিশেষ করে গুমের মামলা তদন্ত করতে যান, সেখানে চিফ প্রসিকিউটর এবং তদন্ত দলকে হত্যার উদ্দেশ্যে টাইম বোমা ফিট করে রাখা হয়েছিল, এই অভিযোগটিও বা তিনি গণমাধ্যমের সামনে এসে বলেছেন। একই সঙ্গে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা বৃদ্ধির একটি দাবি রয়েছে। গতকালকেই বিএনপির তরফ থেকে ট্রাইব্যুনালের সংখ্যা বৃদ্ধির দাবি জানানো হয়েছে দ্রুত বিচার নিশ্চিত করার জন্য, এবং চিফ প্রসিকিউটর যেটি বলেছেন যে খুব শিগগিরই আরেকটি ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হবে, এমনটি তিনি জানিয়েছেন। আর একটি বিষয় আজকে হয়েছে আলোচনা, সেটি হচ্ছে যে ট্রাইব্যুনালের প্রসিকিউশনকে গ্রেফতারের ক্ষমতা দিয়ে যে ট্রাইব্যুনালের যে আইন রয়েছে সেই আইনটি সংশোধনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এই বিষয়গুলো কিন্তু চিফ প্রসিকিউটর আজকে জানিয়েছেন। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন আওয়ামীপন্থী 93 আইনজীবী। গত 4 আগস্ট হামলা, ভাঙচুর ও হত্যা চেষ্টার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা আছে। সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে এই আইনজীবীদের পক্ষে জামিন আবেদন করা হয়। আবেদনকারীদের মধ্যে আছেন ঢাকা বারের সাবেক সভাপতি সাইদুর রহমান মানিক, শাহ আলম, মাহবুবুর রহমান, আবু সাইদ সাগর, আসাদুর রহমান রচি, সাইবার ট্রাইব্যুনালের পিপি নজরুল ইসলাম শামীম সহ বারের সাবেক সদস্যরা। গত 4 আগস্ট আদালত প্রাঙ্গণে আইনজীবীদের উপর হামলা, চেম্বারে ভাঙচুর ও হত্যা চেষ্টার ঘটনায় আওয়ামী লীগপন্থী 144 জন আইনজীবীর বিরুদ্ধে মামলাটি করেন আইনজীবীর সমিতির কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী বাবু। এ ঘটনায় হাইকোর্ট থেকে 8 সপ্তাহের জামিন নিয়েছিলেন 115 জন। 7 এপ্রিল অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ শেষ হবে। এ নিয়ে আরও তথ্য জানাতে মহানগর দায়রা জজ আদালতে আছেন সহকর্মী সাদিকুর রহমান। সরাসরি যাচ্ছে তার কাছে। যেহেতু দুপুর 2টার সময় শুনানির সময় নির্ধারণ করা ছিল, তাই মহানগর দায়রা জজ আদালতে যে এজলাস কক্ষ, সেখানে অর্ধশতাধিক আইনজীবী, কিন্তু আওয়ামীপন্থী আইনজীবী, যে 93 জন আইনজীবীর আজকে আত্মসমর্পণ করে জামিন চাইবেন, তাদের মধ্যে অর্ধশতাধিক উপস্থিত হয়েছিলেন এজলাস কক্ষে। কিন্তু শুনানি আবার পিছিয়ে 3:30টার সময় আবার নির্ধারণ করা হয়েছে। একটা বিষয় যে এই যে আজকে তারা যেই মামলায় শুনানি তাদের হচ্ছিল, মানে শুনানি হওয়ার কথা ছিল, অর্থাৎ আত্মসমর্পণ করেছিল, সেই মামলাটি আসলে 2024 সালে, অর্থাৎ গত বছর যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে যে 4 আগস্ট এই আদালত প্রাঙ্গণের আশপাশে যেই চেম্বারগুলি ছিল, সেই আইনজীবীদের চেম্বারে হামলা এবং ভাঙচুর চালানো হয়েছিল, এবং সেই অভিযোগে আরও একটা অভিযোগ হচ্ছে যে হত্যা চেষ্টা। এই অভিযোগ আওয়ামীপন্থী আইনজীবীদের বিরুদ্ধে এনে 155 জন আইনজীবী, 144 জন আইনজীবীর বিরুদ্ধে কিন্তু একটা মামলা দায়ের করা হয়েছিল এই মহানগর দায়রা জজ মহানগর কোর্টে, এবং সেই মামলায় কিন্তু 115 জন আইনজীবী 8 সপ্তাহের জামিন নিয়েছিলেন উচ্চ আদালত থেকে, এবং সেই জামিনের মেয়াদ আগামীকালকে শেষ হবে। এবং তার আগেই আজকে তারা 93 জন এখানে পিটিশন দাখিল করেছে, অর্থাৎ একটি জামিনের আবেদন করেছেন। সেই আবেদনের উপর শুনানি হওয়ার কথা, এবং সেই জন্য এই যারা এখানে আওয়ামীপন্থী আইনজীবী যাদের এই মামলায় নাম রয়েছে, অর্থাৎ আসামি রয়েছেন, তারা আত্মসমর্পণ করে এই আদালতের এজলাস কক্ষে এসেছেন। তারা কিন্তু এখন আইনজীবী যে আদালত প্রাঙ্গণের আশপাশে কিন্তু অপেক্ষা করছেন, কিছুক্ষণ পরে শুনানি হবে। এখানে আমি দেখেছি যে সাবেক যে বারের সভাপতি ছিলেন, এছাড়াও যে আইনজীবী সমিতির গুরুত্বপূর্ণ পদে যারা আছেন, তারাও কিন্তু এই মামলায় এখানে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণ পরে শুনানি হবে এবং আদেশ হবে। আদালত যে আদেশটা দিবেন পরবর্তীতে আমরা জানাতে পারবো। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম মহানগর দায়রা জজ আদালতে। অবশেষে কেটে গেছে অনিশ্চয়তা। নির্ধারিত সময়ের 4 মাস পর 29 এপ্রিল শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ। তবে 7 দিনের পরিবর্তে আয়োজন হবে 3 দিনের। হচ্ছে না প্যারেডও। মাঠ পর্যায়ের সদস্যদের মনোবল বাড়িয়ে জন আকাঙ্ক্ষা পূরণে উদ্যোগ নিয়েই এবারের পুলিশ সপ্তাহের লক্ষ্য। বিশেষজ্ঞরা বলছেন আয়োজন সীমিত করা ঠিক হবে না, বন্ধ করতে হবে রাজনৈতিক উদ্দেশ্যে পুরস্কার দেওয়ার চল। মাসুদুর রহমানের রিপোর্টে বিস্তারিত। সবচেয়ে বড় বার্ষিক অনুষ্ঠান পুলিশ সপ্তাহ আয়োজন নিয়েও তৈরি হয় অনিশ্চয়তা।
অবশেষে নির্ধারিত সময়ের 4 মাস পর এপ্রিলের শেষ সপ্তাহে হতে যাচ্ছে পুলিশ সপ্তাহ 2025। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় চেয়েছে পুলিশ সদর দপ্তর। 4 দিন কমিয়ে আয়োজন হচ্ছে 3 দিনের। থাকছে না পুলিশ প্যারেড, হচ্ছে না সাংস্কৃতিক আয়োজনও। পুলিশ সদর দপ্তর জানিয়েছে মাঠ পর্যায়ের সদস্যদের মনোবল বাড়িয়ে জনগণকে কাঙ্ক্ষিত সেবা দিতে আরও কার্যকর উদ্যোগ গ্রহণই এবারের পুলিশ সপ্তাহের লক্ষ্য। জনাকাঙ্ক্ষা পূরণে কি কি উদ্যোগ আরও গ্রহণ করা প্রয়োজন সেই বিষয়গুলো নিয়ে মূলত আলোচিত হবে বলে আমরা আশা করছি এবং এগুলোকেই আসলে প্রায়োরিটি দেওয়া হচ্ছে। রাজনৈতিক উদ্দেশ্যে পুরস্কার দেওয়ার চল থেকে বেরিয়ে আসার পরামর্শ সাবেক এই পুলিশ প্রধানের। পার্টির কাজের জন্য কিছু করেছে, অপোজিশনের পার্টি অফিস রেড করলাম, এইটা যদি হয় তাহলে সেটা অবজেকশনেবল হবে। ইলেকশন ডিউটি সাধারণত ইটস এ নর্মাল ডিউটি, এটা সমাজ, এর জন্য আলাদা করে মেডেল দেওয়ার কিছু নাই। তবে পুলিশের বার্ষিক আয়োজন সীমিত করা ঠিক হবে না বলে মনে করেন এই আইন ও অপরাধ বিশেষজ্ঞ। যে কোনো বাহিনীর একটা বাৎসরিক একটা সপ্তাহ যদি থাকে, সেখানে নানা রকম কর্মকাণ্ড থাকবে, সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান তো অবশ্যই থাকতে হবে, তাদেরও তো সুস্থ বিনোদনের দরকার আছে। বর্তমান পরিস্থিতিতে পুলিশের ভাবমূর্তি ফেরাতে পুলিশ সপ্তাহে জনসম্পৃক্ততা বাড়ানোর বিকল্প নেই বলেও মত বিশেষজ্ঞদের। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজারের রুখিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে জামাত ইসলামের ওয়ার্ড কমিটির আমির সহ 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। পুলিশ জানায় উখিয়ার কুতুপালং এলাকার বাসিন্দা আব্দুল্লাহ আল মামুন ও আব্দুল মান্নানের পরিবারের মধ্যে জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সকালে বিরোধপূর্ণ জমিতে এক পক্ষ পাকা দেয়াল নির্মাণ শুরু করে। এ নিয়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ধারালো দা সহ লাঠি সোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। এতে বেশ কয়েকজন আহত হয়। তাদের উদ্ধার করে কুতুপালংস্থ MSF হাসপাতালে নিয়ে গেলে নারী সহ 3 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আব্দুল্লাহ আল মামুন রাজাপালং ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড জামায়াত ইসলামের আমির ছিলেন। নিহত 3 জনই আপন চাচাতো ভাই বোন। দীর্ঘদিন ধরে মানে এরকম পারিবারিক ওই জায়গা জমি নিয়ে সমস্যা ছিল। তারা ছুরি এবং দা ছুরি দিয়ে আঘাত করে ফেলে চলে গেছে। এই ঘটনায় যারা জড়িত তাদেরকে অতি সত্বর গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। আমরা আঘাত পেয়েছি, আমরা ওনার পিছনে আমরা একটা আঘাত পেয়েছি। এটা আসলে পোস্টমর্টেম করা ছাড়া বোঝা খুব টাফ যে ওনার আসলে ভিতরে কোনো ইন্টারনাল ইনজুরি হয়েছে কিনা বা মাথায় কোনো আঘাত আছে কিনা। প্রতারণার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী চেয়ারম্যান শামিমা নাসরিনকে 3 বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে 5,000 টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দুপুরে এ রায় দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান। আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। এজাহার অনুযায়ী বিভিন্ন মাধ্যমে চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন পণ্য বিক্রয় করতে ইভ্যালি। এতে আকৃষ্ট হয়ে 2021 সালে ইয়ামাহা R15 বাইক অর্ডার করেন মুজাহিদ হাসান ফাহিম, যার মূল্য পরিশোধ করেন। তবে কর্তৃপক্ষ 45 দিনের মধ্যে বাইকটি সরবরাহ করতে ব্যর্থ হয়। পরে তিনি ধানমন্ডি অফিসে যোগাযোগ করেন। কর্তৃপক্ষ 5 লাখ টাকার চেক প্রদান করে, তবে ব্যাংক হিসেবে পর্যাপ্ত পরিমাণ অর্থ না থাকায় চেকটি নির্ধারিত তারিখে ব্যাংককে জমা না দিতে অনুরোধ করে ইভ্যালি। আসামিদের কথা বিশ্বাস করে তিনি চেকটি ব্যাংকে জমা দেননি। পরবর্তীতে বাদী টাকা আদায়ের জন্য তাগাদা দিতে থাকেন, তবে তারা কোনো টাকা তাকে ফেরত দেননি। এরপর লিগ্যাল নোটিশ পাঠিয়েও কাজ হয়নি। এ ঘটনায় মুজাহিদ হাসান ফাহিম 2024 সালের জানুয়ারিতে আদালতে রাসেল ও শামিমার বিরুদ্ধে মামলা করেন। 4 বছর পর ফাইবার সেবাদাতাদের কাছ থেকে আবারও নেটওয়ার্ক মনিটরিংয়ের নিয়ন্ত্রণ ফেরত পাচ্ছে মোবাইল অপারেটররা। ডেটা নেটওয়ার্ক নিয়ন্ত্রণকারী DWDM মেশিন আমদানি এবং তা ফাইবার নেটওয়ার্কে বসানোর সুযোগ দিচ্ছে বিটিআরসি। শিগগিরই এ বিষয়ে জারি হবে নির্দেশনা। নতুন সিদ্ধান্তে পড়ে থাকা 86,000-এর বেশি সরকারি ফাইবার কম খরচে ভাড়া নিয়ে কার্যকরভাবে ব্যবহার করতে পারবে মোবাইল অপারেটরগুলো। এতে বাড়বে সরকারের রাজস্ব। শুভ খানের রিপোর্ট। মোবাইলে 4G সেবায় একজন গ্রাহক নির্ধারিত 7 Mbps গতিতে সেবা পাচ্ছেন কিনা তা পর্যবেক্ষণ মুহূর্তেই ফাইবার কাটা পড়ার নির্দিষ্ট স্থান শনাক্ত করে ডেন্স ওয়েভ লেংথ ডিভিশন মাল্টিপ্লেক্সিং বা DWDM মেশিন।
2012 থেকে 2021 সাল পর্যন্ত বিটিআরসির অনুমতি দিয়ে এই যন্ত্র আমদানি করে ফাইবার নেটওয়ার্কে বসাতো মোবাইল অপারেটররা। তবে 2021 সালে বিটিআরসি এই সুযোগ ফাইবার প্রতিষ্ঠানকে দিলে কার্যকরভাবে সরকারি ফাইবার ব্যবহারের সুযোগ বন্ধ হয়ে যায় মোবাইল অপারেটরদের জন্য। বেসরকারিতে ক্যাপাসিটি ভিত্তিক ব্যান্ডউইথ ট্রান্সমিশনে প্রায় 17 টাকা খরচ করতে হচ্ছে মোবাইল অপারেটরদের। উচ্চ খরচের কারণে 45,000 মোবাইল টাওয়ারের মধ্যে ফাইবারে সংযুক্ত মাত্র 35%। এমএলএদেরকে আমরা এনটিটিআর প্রশ্নে অনেক ছাড় দিব এবং সেটা আমরা প্রমিস করেছি। এই ছাড় দেয়া নিয়ে তীব্র আপত্তি জানায় ফাইবার সেবাদাতারা। ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস বলে বাংলাদেশের উপর অনেক কিছু চাপায় দেওয়ার চেষ্টা করা হয়। বিটিআরসির 293তম কমিশন সভায় ডিডব্লিউডিএন মেশিন আমদানি ও নেটওয়ার্কে বসানোর অনুমতি মোবাইল অপারেটরদের দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। আমরা এটাকে অবশ্যই সাধুবাদ জানাই। আমরা খুব দ্রুত সাইটগুলোকে ফাইবারাইজ করতে পারবো এবং এক্ষেত্রে আমাদের কষ্ট কিছুটা কমে আসবে। শুধু তাই নয়, বিটিসিএল, রেলওয়ে সহ সরকারি প্রতিষ্ঠানগুলোকে নতুন করে ফাইবার নেটওয়ার্ক সম্প্রসারণের সুযোগও দিচ্ছে বিটিআরসি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাজ্যের সাবেক নগরমন্ত্রী ও ক্ষমতাসীন লেবার পার্টির পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দেশটির পার্লামেন্টের কাছে মিথ্যা তথ্য তুলে ধরার অভিযোগ উঠেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের নিজের নামে থাকা ফ্ল্যাট নিয়ে মূলত মিথ্যা তথ্য তুলে ধরেন টিউলিপ। এরই মধ্যে দুর্নীতি দমন কমিশনের অনুরোধে 6 লাখ পাউন্ড সমমূল্যের ফ্ল্যাটটি জব্দ করেছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে তার বিরুদ্ধে তদন্তও চলছে। তবে 42 বছর বয়সী টিউলিপের দাবি, তিনি কোনো অন্যায় করেননি। এদিকে যুক্তরাজ্যের ওয়েস্টমিনিস্টার রেজিস্ট্রার জানায়, 2015 সালের জুন পর্যন্ত ফ্ল্যাটটি পরিবারের সদস্যদের সঙ্গে টিউলিপের যৌথ মালিকানাধীন ছিল। এর পরের মাসে তিনি এটি হস্তান্তর করেন। অন্যদিকে ডেইলি মেইল গত সপ্তাহে ঢাকা সাব রেজিস্ট্রি অফিস অনুসন্ধান করে জানতে পারে টিউলিপ সিদ্দিক এখনও ফ্ল্যাটটির মালিক, যেমনটা দুদক দাবি করছে। এখন বাংলাদেশের আদালত সিদ্ধান্ত নেবে ফ্ল্যাটটির মালিককে। হজ মৌসুমের কারণে বাংলাদেশ সহ 14 দেশের উপর অস্থায়ী ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব। এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই অস্থায়ী ভিসা নিষেধাজ্ঞা হজের সময় ভ্রমণ ব্যবস্থা নিয়ন্ত্রণে আনতে এবং নিরাপত্তা নিশ্চিতে সহায়তা করবে। নিয়ম লঙ্ঘন করে কেউ দেশটিতে অবস্থান করলে তার উপর 5 বছরের ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হবে বলে সতর্ক করেছে রিয়াদ। সৌদি আরব থেকে আরিফুর রহমানের রিপোর্ট। পবিত্র হজকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে সৌদি কর্তৃপক্ষ। নেওয়া হচ্ছে একের পর এক পরিকল্পনা। এরই ধারাবাহিকতায় এবার বাংলাদেশ সহ 14টি দেশের ওপর অস্থায়ীভাবে ভিসা নিষেধাজ্ঞা জারি করল দেশটি। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, মিশর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া, মরক্কো এবং ইয়েমেন এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছে। ওমরা ভিসাধারীরা আগামী 13 এপ্রিল পর্যন্ত সৌদি আরবে অবস্থান করতে পারবেন। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই অস্থায়ী ভিসা নিষেধাজ্ঞা হজ মৌসুমে ভ্রমণ ব্যবস্থা নিয়ন্ত্রণে আনতে এবং নিরাপত্তা নিশ্চিতে সহায়তা করবে। কর্তৃপক্ষ ভিসা প্রার্থীদের নতুন নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে। কেউ নিষেধাজ্ঞা সত্ত্বেও অবৈধভাবে সৌদি আরবে অবস্থান করলে তার ওপর 5 বছরের জন্য দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। সৌদি আরব জানিয়েছে, শাওয়াল মাসের শেষ সপ্তাহ থেকে হজ পালনের জন্য বিদেশি মুসল্লিরা দেশটিতে আসতে শুরু করবেন। বাংলাদেশ থেকেও এবছর প্রায় 87,000 মুসল্লির হজ পালনের কথা রয়েছে। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রবাসী আয়ে নতুন রেকর্ড, মার্চে এসেছে $300 কোটি। সঠিক পথেই আছে বাংলাদেশের অর্থনীতি পর্যবেক্ষণ IMF এর। চতুর্থ ও পঞ্চম কিস্তির ঋণ পেতে আশাবাদী সরকার। গুমের মামলা তদন্তকারী দলকে বোমা পুঁতে হত্যা চেষ্টার দাবি চিফ প্রসিকিউটরের। বললেন, যত ষড়যন্ত্রই হোক গণহত্যার বিচার কেউ ঠেকাতে পারবে না। এ ছিল দুপুরের সময়। সঙ্গেই থাকুন সময়ের।